আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন আপনাদের প্রত্যাশিত অতিথি। কারণ বেশ অনেকদিন ধরে আমার এখানে আমাদের বিভিন্ন দর্শকরা আমাকে জানাচ্ছিলেন যে আমরা অজয় দাকে পাচ্ছি না কেন। তো অজয় দাকে এবার আমরা পেয়েছি। শুধু অস্ট্রেলিয়ার সিডনি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লেখক ও কলামিস্ট জনাব অজয় দাশগুপ্ত। অজয় দা, অনেকদিন পরে আপনাকে পেলাম। আশা করি এর মাঝখানে এই সময়টাতে আপনি ভালো ছিলেন, নিরাপদে ছিলেন। আপনি আসলে ধন্যবাদ আমাকে আপনাকে এবং দর্শক শ্রোতাদেরকে আমার অকৃত্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আসলে একটু অন্য দেশে গিয়েছিলাম তো, কিন্তু আমার ভালোবাসা সবসময় ছিল। জি, অনেক ধন্যবাদ। আপনি সময় দিতে পেরেছেন আমাদেরকে এবার। আমি একটা জিনিস খেয়াল করেছি যে আহ, আমাদের দর্শকদের মধ্যেও আমি দেখেছি যে সরাসরি লিখে দুইজন, মানে আমাদের আলোচকের জন্য দর্শকরা কিন্তু মোটামুটি একটু দেরি হলেই তারা তাগাদা দেয় যে ওনাকে অনেকদিন দেখছি না কেন। তার মধ্যে একজন আপনি, আরেকজন হলো আনিস আলম তো জেলেই ছিলেন, এবং এটাও একটা সংবাদ যে আনিস আলম জেল থেকে ছাড়া পেয়েছেন। ছাড়া পেয়েছেন। হয়তো ওনাকে আমরা পাবো। আহ, আপনাকে শুরুতে যে কথাটা বলতে চাচ্ছি, আপনি এর মধ্যে জানেন যে আমাদের নতুন সরকার এসেছেন, তো এটা আপনি আগেই জানতেন। সরকার যাত্রা শুরু করেছে, জাতীয় সংসদে অধিবেশন শুরু হয়েছে। এবং সেগুলো নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে যে কথাটা আমি বলতেই চাই, কারণ আপনি আলোচনা শুরুর আগে আমাকে বলেছিলেন যে আমাদের বেশ বিরতির পর এমন একটা দিন আমরা শুরু করতে যাচ্ছি যে দিনটাই একটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। তো সেই দিনটা নিয়ে আপনি একটু বলেন। প্রথম কথা হচ্ছে, ধরেন আজকে যেটা কথা আমরা বলছি যে বঙ্গবন্ধুর জন্মদিন, ঐতিহাসিক 17ই মার্চ। আমি যেটা আমি খুব ভালোভাবে যেটা বলি এবং বিশ্বাস করি, তো সিরিয়াসলি বলছি আপনাকে, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর মতো নেতা আপনার এই যাবৎকালে একেবারে বাংলার ইতিহাসে খুব কম দুই একজন এই ধরনের নেতা আমরা পেয়েছি। এখন তার কন্যার আমলে কি বাড়াবাড়ি হচ্ছে তাকে নিয়ে, এগুলো আমরা দেখেছি চোখে। এবং আপনাকে আমি একটা কথা বলি, একটা তৃতীয় মাত্রা টক শোতে সৈয়দ আনোয়ার হোসেন ছিলেন আমার সাথে অধ্যাপক। আমি সেদিন একটু ক্ষিপ্ত ছিলাম, আমি বলেছি যে এই মুজিব কোড গুলো থাকবে না। তো উনি সেটা পছন্দ করেননি, উনি বলছেন যে উনি চারদিকে মুজিব দেখেন। তা আমি স্যারকে বললাম যে আপনি মুজিব দেখছেন, আমি কিন্তু খামাখা কতগুলো মুজিব কোড দেখছি এবং এগুলো খসে যেতে খুব একটা সময় লাগবে না। আজকের বাস্তবতায় মুজিব কোড খুলে গেছে। আজকের বাস্তবতায় আপনার মুজিব কর্নার চলে গেছে, অসমাপ্ত আত্মজীবনী হারিয়ে গেছে, সব হারিয়ে গেছে। এবং হারিয়ে গিয়ে যেটা ভেসে উঠেছে সেটাই কিন্তু আসল মুজিব। আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি, সমস্ত এই যে বুদবুদের ফেনা, আপনি যখন দুধ গরম করেন, আমাদের মা বোনেরা বা আমাদের গিন্নিরা যখন দুধ গরম করে, যখন উনানে দেয়, দেখবেন টকবক টকবক করে ফুটছে, বোঝা যায় না কতটা স্বর হবে। যখন স্থির হয়ে যায় তখন বোঝা যায় কতটা পুরুষ স্বর, কতটা স্তরের স্বর পড়েছে। ঠিক তেমনি এখন যখন ক্ষমতা নেই, আস্ফালন নেই, এবং আপনার মনে আছে রবীন্দ্রনাথের ওই গানটার কথা আমি বলতাম, তোমার কথা হেতা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সে কোলাহলের বাইরে এসে যখন আজকে বঙ্গবন্ধু দাঁড়িয়েছে, আজকের বঙ্গবন্ধুটা কিন্তু হৃদয়ের বঙ্গবন্ধু। মানুষের পিপল কিপ ইন কিপ ইন দেয়ার হার্ট, যারা তাকে হৃদয়ে রেখেছে। তিনি আজকে, আমি সংক্ষেপ করে একটা কথা বলি, বহু বছর আগে এক্স রে এক্সিবিশন হচ্ছিল, বুঝছেন তো? এক ইংরেজ পোলা, ইয়াং পোলা, তো ওইটা যেটাই দেখতেছে ছবি, হাড্ডির ছবি তো সব, খালি বলে কি ও মাই গড, ও মাই গড, শোজ হার্ট, শোজ হার্ট। একটা চাইনিজ বৃদ্ধ লোকও তার পাশে দাঁড়িয়ে এক্সিবিশনটা দেখছিল। তো চাইনিজ লোকটা কতক্ষণ পরে ওই ছেলেটার মাথায় হাত রেখে বলে, বলে ইয়াং ম্যান, নো ফটোস ক্যান শোজ দ্য হার্ট, ইউ অনলি সিইং দ্য বোনস। তুমি হাড় গুলো দেখতেছো, হৃদয় দেখানোর মতো কোনো এক্সরে আবিষ্কার হয়নি। আজকে সেই হৃদয় এক যন্ত্রে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্মরণ করছি, এটাই তার প্রাপ্য। জি, আপনার আপনার কথা একদমই, মানে সত্য যে আমরা মাঝে মাঝে এর আগে আমরা দেখেছি, অনেক সময় আলোচনা হতে যে আমরা যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল গত 15 বছর 17 বছর মতো,
আমরা দেখেছি যে 10 জনের মধ্যে আপনি যদি 10 জনকে জিজ্ঞাসা করতে দেখবেন 10 জনই আওয়ামী লীগ। কিন্তু আমরা এটা দেখেছি যে আমি মাঝে মাঝে ভাবতাম, অনেকে আমাকে বলতো যে আসলেই কি 75-এ বঙ্গবন্ধুর মৃত্যুর পর ওনার ওনাকে ভালোবাসে এমন লোক খুঁজে পাওয়া যায়নি, প্রকাশ্যে ছিল না। যে ওটা আসলে অনেক কিছু অবিশ্বাস্য মনে হয় যে এত লোক এখন সবাই আওয়ামী লীগ করে, এরা তখন কোথায় ছিল, কোথায় যে ছিল, এটা আমরা 24-এর 5 আগস্টের পরে টের পেলাম। পেয়ে গেছেন আপনি। হ্যাঁ, সেটাই সেটাই। আমি যেটা পরিষ্কার করে বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য এখন তো আর আওয়ামী লীগের প্রয়োজন নেই, কোন দলের প্রয়োজন নেই। আমি আপনাকে একটা কথা বলি, উনি কিন্তু, উনাকে যত আঘাত করবে তত উনি ফিরে আসবে, কারণ ইতিহাস তো তাকে ছাড়া হবে না। হ্যাঁ, আমরা আজকে জন্মদিনে তার আত্মার মাগফিরাত কামনা করি, তারকে শুভেচ্ছা জানাই। এবং আমি মনে করি যে বাঙালি যেদিন সত্যিকার অর্থে নিজের ইতিহাস বুঝতে শিখবে, সেই দিন থেকে বঙ্গবন্ধুকে নিয়ে আর তর্ক করবে না, আমার মনে হয়। জি, যাই হোক, এখন আমরা একটা নতুন বাস্তবতার মধ্যে আছি। বিএনপি তার যাত্রা শুরু করেছে এবং তার সংসদীয় যাত্রা বলতে পারি আমরা। সংসদের এই কয়েকদিনের ঘটনা নিশ্চয়ই আপনি বিভিন্ন সময় মিডিয়াতে দেখেছেন। কেমন লাগছে আপনার এই সংসদের ঘটনাবলী? দেখুন, প্রথমে আমি বলি কি, আমাদের যে 1.5 বছরের যে জঞ্জালটা বা যে জগদ্দল পাথরটা বুকের উপর চেপে ছিল, এই যে একটু আগে আপনি আনিস আলমগীরের কথা বললেন না, আনিস আলমগীর বেরিয়ে বলেছে যে এই লোক যে কত শয়তান, ডক্টর ইউনূসের কথা বলছে, এটা শেখ হাসিনাই আগে টের পেয়েছিলেন, এটা বলেছেন দেখলাম। তো আপনার এই জন্যই হয়তো শেখ হাসিনা বলছো যে নিয়ে গিয়ে চুবিয়ে আনো কিন্তু মেরে ফেলো না, এগুলি বলছে। আমি মনে করি কি জানেন, আমি একটু প্রথমে অভিনন্দন জানাই নতুন সংসদ এবং আহ ইয়েকে, আমাদের নতুন প্রধানমন্ত্রীকে। একটা রিলিফ হয়েছে মানুষের। আমি সাধারণ মানুষের সাথে, যাদের সাথে আমার কথা হয়েছে, বিশেষ করে ধরেন যারা ভয়ে ছিল, যারা প্রগতিশীল সংখ্যাগুরু, যারা সংখ্যালঘু, যারা নানা কারণে প্রেসারে ছিল, তারা কিন্তু একটা প্রেসার মুক্ত হয়েছে। তারা বলছে যে আমরা কিন্তু ভালো মন্দ চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা সংসদীয় সরকার। এটাই তো আসলে শেখ হাসিনার দুর্বলতা না, এটা দিতে না পারার কারণেই তো আজকে তার এই উন্নতি হয়েছে। তিনি যদি সংসদীয় ব্যবস্থাকে মানতেন, ভোটকে মানতেন, পরাজয়কে স্বীকার করতেন, অথবা পরাজয়ের কাছাকাছি কোনো কিছু একটা স্বীকার করে নিজে জয়ী হতেন, সেটা তিনি করেননি। তো সেই দিক থেকে আমি এই সংসদকে অভিনন্দন জানাই। তবে দুঃখজনক হচ্ছে আপনার যেটা দেখলাম, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাশীল থাকার যে মনোভাব, দাঁড়িয়ে, দেখুন এখন একটা ব্যাপার আছে, আপনি দাঁড়িয়ে সম্মান জানাতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু আমি ওই ধরনের রিজিড পার্সন না। কিন্তু প্রত্যেক জিনিসের একটা নর্ম আছে, প্রত্যেক জিনিসের একটা নর্ম আছে। আপনি আপনার সিনিয়র শিক্ষককে দেখলে দাঁড়ান কেন? আপনি তো দপ্তরিকে দেখলে দাঁড়ান না, তাই না? দপ্তরি হয়তো বয়সে আপনার চাইতে অনেক বড়, আপনি দাঁড়ান না। আপনি সিনিয়র একজন শিক্ষককে দেখলে দাঁড়ান। আপনি প্রফেসর আসলে, পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয় হোক, আমরা তো এখানে পড়াশোনা করেছি, প্রফেসর আসলে সবাই দাঁড়ায়, এটা একটা নর্মস। ভেতর থেকে বলা হচ্ছে যে তুমি দাঁড়িয়ে যাও। এটার সাথে কতটা সম্মান জড়িত সেটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে আপনার পৃথিবীর এমন কোনো দেশ নেই, আপনি দেখেননি কোনো দেশে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বসে জাতীয় সঙ্গীতে সেলুট দিয়েছে বা নিয়েছে। তার মানে কি, এটা একটা স্ট্যান্ডিং এভিয়েশন, মানে ইটস এ রেসপেক্ট। এখন তারা এই রেসপেক্টটা দেখাতে পারেনি, যারা এই সম্মানটুকু দেখাতে পারছে না, তাদের মনে দুটো ধান্দা আছে। একটা হচ্ছে তারা এই জাতীয় সঙ্গীতটি মানতে চাচ্ছে না, যেটি রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত, এবং তারা মানবে কি করে? এই জাতীয় সঙ্গীতের ভেতরে আছে যে কি স্নেহ কি ছায়া গো, আছে না, কি আচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে, এই স্নিগ্ধ বিষয়টাই তো এদের চরিত্রে নেই। আপনি খেয়াল করেন, আমি কাউকে হার্ট করতে চাচ্ছি না, যারা মানেনি তাদের মধ্যে এই স্নিগ্ধ বাংলার কোনো চেহারা আপনি পাবেন না, কোনো আপনার আচরণ আপনি পাবেন না, কোনো বৈশিষ্ট্য আপনি পাবেন না। অথচ অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এবং জাতীয় সঙ্গীতটি গৃহীত হয়েছিল। তো আমার কথা হচ্ছে, ধরেন জোর করে যদি কেউ সম্মান করতে না চায়, না করুক, কিন্তু আমরা যারা ভালোবাসি, আমাদের শেষ দম পর্যন্ত বাঙালি, আমরা আমাদের জাতীয় সঙ্গীতকে সম্মান করব। আবার ফিরে আসি কথায়, সংসদীয় ধরুন তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, আমরা সেগুলোর প্রত্যাশায় আছি। আমরা চাই না যে একতরফা কিছু হোক। এবং নবীন প্রধানমন্ত্রী, আমাদের যদিও বয়স হয়েছে উনার, নবীন প্রধানমন্ত্রী, আমরা চাই তাকে গণতান্ত্রিক ভাবে সাপোর্ট দেওয়া হোক,
যাতে বাংলাদেশের যে কালিমাগুলো যেগুলো হয়েছে, যে কলুষগুলো হয়েছে, সেগুলো মুছে যেন বেরিয়ে আসতে পারে বাংলাদেশ। আমি মনে করি এটা ইম্পর্টেন্ট। সংসদের যাত্রা শুরু হওয়ার শুরুতেই একটা বিষয় নিয়ে বিরোধ দেখা দিয়েছে। সেই বিরোধটা হলো যে কিভাবে জুলাই সনদকে বাস্তবায়ন করা হবে, অথবা কিভাবে সংস্কার কার্যক্রমগুলি বাস্তবায়ন করা হবে। এবং এটার ক্ষেত্রে একটা প্রস্তাব ছিল আগে থেকে, রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যারা নাকি সংবিধানকে সংস্কার করবেন, কিছু পরিবর্তন করবেন। কিন্তু বিএনপি সেই সংবিধান সংস্কার পরিষদকে মানছেই না। তারা বলছে না, এটা সংবিধানে নেই, এটা আমরা মানবো না। এবং আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথও নেয়নি। এটা একটি হলো বিরোধী দলগুলো তারা শপথ নিয়েছে। আর তারও যে বড় কথা হলো, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা ডক্টর ইউনূসের কারণে কিনা আমি জানি না, যে নির্বাচন কমিশন এমন একটা শপথ পড়িয়েছেন যে শপথটা পড়ানোটা অসাংবিধানিক বলে বৃহত্তম রাজনৈতিক দল দাবি করছে। তো আমি এটাও বুঝি না নির্বাচন কমিশন বা কেন কিভাবে পড়ালেন। তো এই যে বিষয়টা, এটাকে আপনি কিভাবে দেখছেন? একটা হালকা করে বলি, আমাদের দর্শকরা এত ভারী ভারী কথা না শুনে আমি হালকা করে বলি। রফিকুল আলমের একটা গান আছে, জাবিদা সুলতানার বর যে রফিক সাহেব, ভালো গায় কিন্তু না, একটা গান আছে, এক হৃদয় হীনার কাছে হৃদয়ের কি দাম আছে, বুঝেছেন? আমাদের যিনি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ছিলেন, তিনি একজন হৃদয়হীন মানুষ। তিনি হৃদয়হীন মানুষ বলে এই দেশের দুঃখ কষ্ট ব্যথা আনন্দ কোনো কিছুতে তিনি শরিক হন নাই, শরিক হন না। আমি এই কথাটা একেবারে মানে নিশ্চিত ভাবে বলছি। আপনি দেখান তো, নিয়ম মাফিক উনি জাতীয় স্মৃতিসৌধে গেছেন, নিয়ম মাফিক উনি শহীদ মিনারে গেছেন, এবং আপনি একটা মানুষের কিন্তু গেট আপ এবং আচরণ দেখলে বুঝবেন তার ভেতরে রেসপেক্ট আছে কিনা। তার ভেতরে রেসপেক্ট আছে কিনা এটা কোনো মনোবিজ্ঞানীও তো বলতে পারবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, অন্ধকারে কোথায় হারিকেনের ভিতর লুকিয়েছিল। দেশের এত ক্রাইসিস, মানুষ এই কথা বলছে ওই কথা বলছে, ওই কথা, কোথাও উনি নাই। যমুনার দিকে ছেলেরা ধেয়ে যাচ্ছে, মারামারি হচ্ছে, উনি বললেন উনি এই সমস্ত ছেলেদেরকে বাঁচানোর জন্য এসছেন। পরে উনার আমলে যখন ছেলেরা মার খেতে শুরু করলো, উনি বাঁচাতে গিয়েছেন? কোনো কথাই বলতেন না উনি। এই মানুষটির আমলে যে কোনো সংস্কার যেটা হয়েছে, বিএনপি যতদিন না মানবে আমি ততদিন বিএনপিকে সমর্থন করব। কারণ কি জানেন, যে লোকটা রিসেট বাটনের কথা বলেছিল, আমি তো জিজ্ঞেস করেছিলাম এর পরে আমার একটা ফেসবুকে স্ট্যাটাসে, যে রিসেট বাটনটা এখন কোথায়, আপনি নিয়ে গেছেন না রেখে গেছেন? ওটা কই? ওইটা তো জাতির দরকার না? ওইটার একটু তো ব্যাটারি বুটারি দিয়ে ঠিক করতে হবে, হয় আমাদের দিকে আনতে হবে, নাহলে ওটাকে ইয়ে করে দিতে হবে। এবং দেখেন, এই যে আপনি বলছেন এতগুলো কথা, এতগুলো কথার মধ্যে একটা লোকের কথা মনে পড়ছে, এই যে আমাদের আলী রিয়া সাহেব, কোথায় উনি? দেশের কাঁধে একটা জোয়াল চাপিয়ে দিয়ে আপনি চলে গেছেন, অথবা কোথাও লুকিয়ে আছেন। এইটা তো সংস্কার না। বিএনপি যে কথাটা বলেছে আমি শুনেছি, এটা ওই যে আপনার আমির খসরু এবং সালাউদ্দিন আহমেদ দুজনেই বলেছেন, হ্যাঁ, আই লাভ ইট, আমি পছন্দ করেছি এটা। বলছে আমরা তো সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছি, আমি তো ওইখানে শপথ নিতে যাই না, আমি নিই এই শপথ। এবং আরেকটা জিনিস, আমরা এদের কথা বলছি, অপর পক্ষের কথা আমরা বলবো না? ওরা কি আমাদের আপনার বেআই পক্ষ যে আমরা ওদেরকে ছাড় দিব? ওরা দেখেন, ওরা বললো যে না এটা মানি না, এখানে সংবিধান হলে আমরা থাকবো না, এই লাগবো না। তারপরে যখন হিসাব করে দেখছে ভাই আমার এমপি তো যাবে, ছালাও যাবে, আমও যাবে, আমার টাকাও যাবে, পজিশনও যাবে, তখন গিয়া ঠিকই আবার সংসদ অধিবেশনে যোগ দিয়েছে, তাই না? সংসদ অধিবেশনে যোগ দেয়নি। এবং এখন দেখেন, আমরা অনেক কথা বলতে পারি না ভাই। পোশাকে ধর্ম, লেবাসে ধর্ম, আর রিয়েল ধর্মের মধ্যে একটা তফাৎ আছে। আপনি রাজনীতি করতে এসেছেন, এখানে আপনাকে সত্য মিথ্যা লড়াইয়ে থাকতেই হবে, প্রয়োজনে মিথ্যা কথা বলতেই হবে। এই দিক থেকে আমি মহাভারতের একটা উদাহরণ আপনাকে বলি, সেখানে বলেই দিয়েছে, ভগবান নিজেই বলেছেন, কৃষ্ণ, যে 5 ক্ষেত্রে তুমি মিথ্যা কথা বলতে পারবে। হ্যাঁ, জীবন ধারণ একটা, এটা একটা, এটা। এইখানে এদেরকেও বলে দিতে হবে ভাই এই 3টা ক্ষেত্রে আমরা মিথ্যা বলবো, আমাদেরকে মাইন্ড করেন না। হ্যাঁ, কাজেই আতর ছড়িয়ে আসলে হবে না, আতর ছড়িয়ে আসলে হবে না, আপনাকে পাথরও মারতে জানতে হবে, কারণ আপনি রাজনীতিতে এসেছেন। তো আমি যেটা এই বিষয়ে শেষ কথা বলতে চাই সেটা হচ্ছে, এই সংবিধান সংশোধনের প্রয়োজনের আগে আমার মনে হয় বিএনপি শক্ত হয়ে বসলে এবং জাতীয় রাজনৈতিক দলগুলো আবার মূল ধারায় ফিরে আসলে, এমনকি যদি হাসিনা মাইনাস করে আওয়ামী লীগ আসে বা যেভাবেই আওয়ামী লীগ আসে, সবাই মিলে আরেকটি গণভোট করা দরকার। সেখানে বলতে হবে যে এই সংবিধান সংশোধন আমরা মানি না। আমার মনে হয় এই দিনটি খুব দূরে নয়,
একদিন এমন দিনও আসবে, কারণ আমরা 1.5 বছরের মধ্যে আমাদের আপা ভাইয়ারা চলে যাবে এটা বুঝতে পারি নাই, কিন্তু আমরা বুঝতে পারিনি যে চলে যাবে আপারা। এত সুন্দর হুম, করে সেজে গুজে আপা কথা বলতেন, এবং লাস্টে আপা কি বললেন, আমি ওইটা দিকে খুব, মানে আমি তখন শ্রীলঙ্কায় ছিলাম মাসুদ ভাই, বলতেছে আমি কারো হুম। সেন্ট মার্টিনে রাত্রি যাপন নিষিদ্ধ করি নাই। আপনাকে রাত্রি যাপনের কথা কেউ বলছে? আপনি নিজে কেন ঘরে কলা খাই না বলতেছেন? সেন্ট মার্টিন মানুষ যেতে পারতেছে না, রাত্রে থাকবে কি থাকবে না ওইটা যার যারটা সে ডিসাইড করবে, তাই না? তো এই যে মুশকিল, এগুলো আসলে, যাই হোক, আমার মনে হয় আমার এই বিষয়ে শেষ কথা হচ্ছে, সংবিধান সংশোধন বিষয়ে বিএনপি যা বলছে আমি তার সাথে দ্বিমত করি না। জি। আর আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জি। আহ একটা বিষয় একটু বলতে চাই, এতক্ষণ তো কিছু রাজনৈতিক সিদ্ধান্ত বিএনপি নিয়েছে, যে সিদ্ধান্তগুলো নিয়ে কিছুটা বিতর্ক হয়েছে। যেমন ধরেন, তারা বিভিন্ন স্থানীয় সরকারে, মানে বিভিন্ন সিটি কর্পোরেশনে এবং জেলা পরিষদে তারা যে প্রশাসক নিয়োগ করেছে, এবং সবগুলিতে, মানে 11টা সিটি কর্পোরেশনে এবং 42টা মানে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করেছে, তারা সবাই বিএনপি দলীয় লোক। তো এই প্রশাসক এই মুহূর্তে নিয়োগ করা কি জরুরি ছিল, অথবা আহ তারা কি স্থানীয় সরকার নির্বাচনটা দ্রুত দিয়ে দিতে পারতো না? এবং যদি একটু সময়ও লাগে, সেখানে রাজনৈতিক লোকদেরকে, তার নিজের দলের লোকদেরকে প্রশাসক নিয়োগটা, এটা আপনি কিভাবে দেখবেন? আমি ছোট্ট একটা কথা বলি আপনাকে, আপনি কলা গাছের তলায় সারা রাত যদি ধ্যান করেন, তপস্যা করেন, আপনার কি বলে এটাকে, সাধনা করেন, আপনি ওইখান থেকে তো আঙ্গুর ফল ঝরবে না, আপনি হতাশ হবেন। আমাদের দেশের রাজনৈতিক যে কালচার, বিএনপি কি তার বাইরের কিছু? এবং বিএনপির কাছে ধরেন, আমি আবার বলছি, এখন আমি সমালোচনা করতে চাচ্ছি না, কারণ একটা জায়গায় আসতে হবে তাদেরকে, কিন্তু ওই এখানে দুটো জিনিস আছে। একটা, তাদের পক্ষ হয়ে নয় আমি বলছি, তাদেরকে যদি এই প্রশাসনগুলো চালাতে হয় তাদের নিজেদের মানুষ লাগবে। এবং তারা কিন্তু এখনো আমি বলবো আওয়ামী লীগের চাইতে তো একটু হলেও বেটার আছে। আওয়ামী লীগ তো শেষের দিকে কি করেছিল, উনি এবং উনার আত্মীয়, উনি আর কাউকে বিশ্বাস করবে না, কিন্তু একজন আত্মীয় তো দাঁড়ায় এই বিপদের সময়, তাই না? এখন যদি তৃণমূল থেকে লোক এনে বিএনপি ওখানে দেয়, আমি জানি না কাদের দিয়েছে, অতটা অবজারভেশন আমার নেই, যদি দেয় তাহলে খারাপ না তো, ওই লোকগুলো নিজের কারণেই ওই জিনিসটাকে ধরে রাখবে এবং দলকে ধরে রাখবে, সেই জায়গাটা আমি খারাপ মনে করছি না। তবে আপনি যেটা বলছেন, এইটা ফেয়ার ডেমোক্রেসি যেটাকে আমরা বলি, যেটা তারেক সাহেব লন্ডনে থেকে দেখে এসেছেন, ওই ফেয়ার ডেমোক্রেসি করতে হলে তিনটা জিনিস করতে হবে। একটা হচ্ছে জি, তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজের দলের ভেতর থেকে মানুষ নির্বাচন করতে হবে। দুই, তারা যদি চায় যে ফেয়ার হয়, সবকিছু সুন্দর এবং গোছানো হয়, তাহলে অন্য জায়গা থেকেও তারা মানুষ নেবে, নিতে হবে, এটা খালি এক দলের মানুষ নিয়ে তো হবে না। আর তৃতীয় হচ্ছে, আপনি দল মত ধর্ম বাদ দিয়ে অন্য যারা, তাদের কাছ থেকেও তো আপনি মানুষ নিয়ে এই কাজটা করতে পারেন। কিন্তু সেই দিল্লি অনেক দূরে, সেই দিল্লি অনেক দূরে, অনেক দূরে এই কারণে, এটা উনারা দায়ী না, কিন্তু বর্তমান সরকার দায়ী না, দায়ী আগের সরকারগুলো এবং তারও আগের সরকারগুলো এবং এই ইমিডিয়েট চলে যাওয়া সরকার। আপনি খেয়াল করেন, যেই চলে গেছে, আমি যা শেষ করছি, যেই চলে গেছে প্রথম আলোর লেখক, দেখা যাচ্ছে যে পিআইবিতে টাকা মেরে মানে শেষ করে দিয়েছে, যা বেরিয়েছে ফারুক ওয়াসিম, আরে আরো আছে যে সিনেমা টিনেমা ইত্যাদি সব। এখন ওই ফারুক ওয়াসিম যে এইভাবে, আমি একটা ছোট্ট গল্প বলি আপনাকে। ফারুক ওয়াসিম যখন পিআইবিতে জয়েন করেছে, তখন একজন আমাকে বলল যে উনি অনেককে বাদ দিচ্ছে, সেখানে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে বাদ দিয়েছে। ও তো কান্নাকাটি করছে, কারণ ওর তো আর কোনো রোজগারের উপায় নেই। তো আপনি চেনেন এক সাংবাদিক, আমি নাম বলছি না, উনি আমাকে বললেন যে দাদা আমরা গেলাম, গিয়ে বললাম যে ফারুক ভাই বাদ দিচ্ছেন আমাদেরকে, ঠিক আছে আমরা ফ্যাসিস্টের দোসর আপনার ধারণা মতে, এ তো ফ্যাসিস্ট বানানি জানে না, বুঝেই না, এ একটা পিয়ন টাইপের লোক, এরে বাদ দিচ্ছেন কেন? জায়গা খালি করতে হবে, জায়গা খালি করতে হবে, আমাদের জায়গার লোক নিতে হবে, তো জায়গা খালি করতে হবে, কোনো কথা শুনবো না। জায়গা খালি করতে গিয়ে সে ট্যাক্সাল খালি করে দিচ্ছে, দেখছেন আপনি? পরে দেখা গেল জায়গা খালি তো খালি, তহবিলই খালি করে দিয়েছে। তো আমি শেষ কথাটা আপনাকে বলি, আমার দর্শক শ্রোতারা গল্প শুনতে ভালোবাসে, আমি একটা গল্প বলি। এক ভদ্রলোক, আপনার গল্পটা একটু মন দিয়ে আপনিও শুনে, এক ভদ্রলোক বাজি ধরেছে তার বন্ধুদের সাথে, সে একটা বই পড়েছে যেখানে একজন লোক কবরস্থান থেকে উঠেছে, উঠে প্রৌঢ় হয়েছে, প্রৌঢ় থেকে যুবক হয়েছে, যুবক হয়ে শিশু হয়ে মাতৃগর্ভে চলে গেছে। তো সবাই বলছে তুই পাগল, এরকম বই দুনিয়ায় আছে? বলে হ্যাঁ কালকে নিয়ে আসবো। ধরুন 10,000 টাকার বাজি, পরদিন নিয়ে এসে বলতেছে এই দেখ বইটা, এই দেখ।
সবাই হাসতেছে। তো বলে, হাসতেছস কেন বেটা, টাকা না দিলে নাতে হাসস কেন? কয়, হারামজাদা, এটা আরবি বই, উল্টা থেকে পড়তে হয়, বুঝছেন আপনি? তো আমাদের দেশের এই আরবি বই সোজা থেকে পড়া, সোজা বই উল্টা থেকে পড়া, এই জন্য আজকে সংবিধান এবং জাতির এই অবস্থা। এটা থেকে বেরিয়ে আসতে হবে। জি, অনেক ধন্যবাদ জনাব ফজলে গুপ্ত। আপনাকে একটা দীর্ঘ বিরতির পর পেয়েছি, এবং বিরতিটা দীর্ঘ ছিল, অনেকের কাছে বিরতিটা কিছুটা একটু কষ্টকর ছিল, কিন্তু পাওয়ার পর আমার মনে হয় সবাই এই কষ্টটা ভুলে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আগামীতে ধন্যবাদ। আবার কথা হবে, সেই নিশ্চয়ই। প্রত্যাশা থাকবে। জি। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।